हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल আমি গিরিশ চক্রবর্তী তোমাদের ইংলিশের এডুকেটর। আজকের বিষয়টি হচ্ছে স্টোরি রাইটিং কিভাবে ইজি ওয়েতে লিখতে হয়। দেখো রাইটিং প্রথম কথা হচ্ছে তোমাকে এটা ভেবেই নিতে হবে যে মুখস্থ আমি করব না, বোঝা গেল? নিজে লেখার দক্ষতা, নিজে লেখার স্কিল, রাইটিং স্কিল তোমাকে তৈরি করতে হবে। ওকে, আর উইদাউট হিন্টস স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে কি হয় যে স্টুডেন্টরা এই জিনিসটা ভাবে যে হ্যাঁ যদি কিছু হিন্টস দেওয়া থাকে সেই হিন্টসগুলোতে তো অলরেডি কিছু ওয়ার্ড রয়েছে, সেইগুলো দিয়ে কিছু সেন্টেন্স আমি তৈরি করে নেব, বাস হয়ে গেল 100টা ওয়ার্ড, ইজিলি হয়ে গেল আমার একটা স্টোরি রাইটিং। কিন্তু এটা ঠিক নয় অ্যাকচুয়ালি, কেননা অনেক ক্ষেত্রে তুমি দেখবে হয়তো পরীক্ষাতে যে খুবই ছোট দেওয়া থাকে হিন্টসটা, বা অনেক সময় এরকমও হয় যে তোমার ক্ষেত্রে কমপ্লিটলি আননোন একটা স্টোরি সেখানে দেওয়া হয়েছে, তুমি কোনোদিন স্টোরিটা শোনোইনি, তখন কীভাবে লিখবে? তুমি এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, তাই না? না মোটামুটি 20টা ওয়ার্ডের মধ্যে হিন্টসটাই শেষ হয়ে গেল, তো তুমি 100 ওয়ার্ড করবে কিভাবে? কত বড় বড় সেন্টেন্স লিখবে? তো সেখানে আসছে তোমার নিজের ইম্যাজিনেটিভ পাওয়ার, নিজের কল্পনা শক্তি, বোঝা গেল? তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা আমি তোমাকে বলবো এই যে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে কল্পনা শক্তি বাড়াতে হবে। দেখো আজকে কিন্তু তোমাকে আমি একটি স্টোরি লিখে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি লিখতে হয়, ঠিক আছে? তার আগে কয়েকটা জিনিস তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কি, যে তোমার 1 নম্বর কন্ডিশন হচ্ছে ইম্যাজিনেশন বাড়াতে হবে। ইম্যাজিনেশন মানে হচ্ছে কি? কল্পনা, কল্পনা শক্তি, ইম্যাজিনেশন পাওয়ার, ইম্যাজিনেশন স্কিল, যাই কিছু তুমি বলো, যে সেটা তোমাকে বাড়াতে হবে। একটা গল্পকে তুমি কিভাবে বানাবে সেটা যদি তোমার কল্পনা শক্তি ভালো না থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হবে। এখন ছোট সেন্টেন্স মানে তুমি কি বুঝতে পারছো? ছোট সেন্টেন্স মানে হচ্ছে একটা সেন্টেন্সে যেন একটাই ভার্ব থাকে। আমি কি বললাম? একটা সেন্টেন্সে যেন একটাই কি ভার্ব থাকে। ওকে, সেটা কি ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। সেটা আমি যখন তোমাকে লিখে দেখাবো স্টোরিটা, তখন সেখানে আমি তোমাকে বলে দেবো। ওকে, একটা সেন্টেন্সে যেন একটাই ভার্ব থাকে, তাহলে কি হবে? যে সেন্টেন্সটা ছোট হবে, আর ছোট হলে তোমার যে গ্রামাটিক্যালি সেটা আরও বেশি কারেক্ট হবে, ভুল হওয়ার চান্সটা কমে যাবে, বোঝা গেল? যেমন ধরো না, তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, যে আজকের যে গল্পটা তোমাকে দেখাবো, লিখে দেখাবো, সেটা হচ্ছে 2 বন্ধুর গল্পটা। সেই যে ওই গল্পটা যে 2 বন্ধু গেল জঙ্গলে, গেল, সেখানে ভালুক এসেছিল, তাই না? একজন গাছে চড়ে গেল, একজন নিচে শুয়ে থাকলো, ওই গল্পটা। তো ওই গল্পতে ধরুন না এইরকম একটা সেন্টেন্স বললাম যে ভালুকটিকে আসতে দেখে একজন বন্ধু গাছে চড়ে গেল। এটাকে তুমি ইংলিশ কীভাবে বানাবে? দেখো, ভালুকটিকে আসতে দেখে কি ছেলেটি গাছে চড়ে গেল। এই সেন্টেন্সটা তোমাকে ইংলিশ ট্রান্সলেট করতে সুবিধে হচ্ছে, নাকি যদি এটাকে আমি 2টো সেন্টেন্সে ব্রেক করে দিই? ছেলেটি ভালুকটিকে আসতে দেখলো একটা সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স হচ্ছে ছেলেটি গাছে চড়লো। দেখো, ছেলেটি ভালুকটিকে আসতে দেখলো, সেটাও কিন্তু এখানে 2টো ভার্ব রয়ে যাচ্ছে, আসতে দেখলো। তো সেটা তোমাকে দেখাবো যে সেটা হচ্ছে ইনফিনিটিভ স্ট্রাকচার। ওকে, আর আরেকটা হচ্ছে ছেলেটি গাছে চড়লো। তাহলে তুমি ভালো করে যদি লক্ষ্য করো যে আগের সেন্টেন্সে কিন্তু অলরেডি 3টে ভার্ব ছিল। আসতে দেখে চড়লো, কোথায়? গাছে, মানে ভার্ব হচ্ছে চড়লোটা, ক্লাইম্ব আপ। ওকে, তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু তুমি বানাতে পারবে না, বা বানালেও সেটা অ্যাকচুয়ালি ভুল হওয়ার চান্সটা বেশি থাকছে। তাই তোমাকে চেষ্টা করতে হবে কি, যে একটা সেন্টেন্সে যেন কি একটাই মাত্র ভার্ব থাকে। যদি তুমি দেখছো যে ভার্ব বেড়ে যাচ্ছে, তখন তুমি সেন্টেন্সটাকে ছোট ছোট করে দাও, ব্রেক করে দাও। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি কি করবে? স্টোরিটা লেখার সময় প্রথমে আগে ভেবে নেবে। ওকে, যে আমি এই 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 জিনিস বলবো, প্রথমে এটা ঘটলো, তারপরে এই জিনিসটা ঘটলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, বাস মোটামুটি 7 থেকে 8টা সেন্টেন্স তুমি মাথায় বাংলায় আগে ভেবে নেবে। এইবারে যখন তুমি সেন্টেন্সগুলোর ইংলিশ করতে যাবে তখন দেখবে ইজি হয়ে গেল। ওকে, তাছাড়া আমি তো তোমাকে দেখাচ্ছি কীভাবে একটা স্টোরি লিখতে হয়। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা স্টোরির টাইটেল দিতে হয়, তাই না? টাইটেল মানে কি? নাম। যেটা কি নাম দেব? একদম সিম্পল, যে স্টোরিটাতে চরিত্র যেগুলো রয়েছে, মানে যে ক্যারেক্টার যেগুলো রয়েছে, এখানে কি 2টো বন্ধু রয়েছে প্লাস ভালুকটা রয়েছে। এখানে ভালুকটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, তাই ভালুকটাকে এখানে আমরা বলছি না। এখানে জাস্ট
দুজন বন্ধুকে ধরছে, তাহলে টাইটেলটা আমি তাদের নামেই রাখবো। কি রাখবো টাইটেলটা? সিম্পল, টু ফ্রেন্ডস, বাস। যদি ধরে নাও তুমি যে কচ্ছপ আর খরগোশ যে গল্পটা রয়েছে, খরগোশ আর কচ্ছপ, সেখানে তুমি কি নাম দেবে, কি টাইটেল দেবে অ্যাকচুয়ালি? সিম্পল, এ র্যাবিট অ্যান্ড এ টর্টয়েস বা টার্টল, যেটাই বলবে তুমি। টার্টল টর্টয়েস দুটোই প্রায় সেম। টার্টল অ্যাকচুয়ালি জলে থাকে, টর্টয়েস ওপর ডাঙায় বেশিরভাগ থাকে। ওকে, তাহলে এ র্যাবিট অ্যান্ড এ টর্টয়েস। তো এখানে আমি কি বলছি? টু ফ্রেন্ডস, আর কিচ্ছু দরকার নেই। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, সেটাও তুমি বলতে পারো, একটা ভালুক, এটা এখানে ইম্পর্টেন্ট নয়। ওকে, তাহলে কী দিলাম এখানে টাইটেলটা? যে টু ফ্রেন্ডস। ওকে, টু ফ্রেন্ডস। তাহলে আমরা শুরু করব কিভাবে যে গল্পটা? এইভাবে শুরু করব যে কোনো একটা সময় বা একদা, তুমি যেটাই বলতে পারো, ঠিক আছে, যে কোনো এক সময় দুজন বন্ধু ছিল। এটাকে আমরা ইংলিশে কীরকমভাবে লিখব? দেখো, ওয়ান্স আপন এ টাইম। দেখো, যে কোনো গল্প তুমি, যে কোনো স্টোরি তুমি এইভাবে শুরু করবে। কী করবে? ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময় দুজন বন্ধু ছিল। তাহলে দুজন বন্ধু ছিল, এটার ইংলিশ কীভাবে লিখব? দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়ের। কোনো জায়গায় বা শুধুমাত্র কারোর হওয়ার কথা যদি বলা হয়, যে ধরনা বলা হলো যে দুজন বন্ধু ছিল, দুজন ব্যক্তি ছিল, ওকে, একজন ছেলে এবং একজন বাবা ছিল, এই যে হওয়ার কথাটা বলছো, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা দেয়ার দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করি? দেয়ার। এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তো এটা কি লিখব? দেয়ার ওয়ের টু ফ্রেন্ডস। দেখো, ওয়ের কখন বসাই আমরা? যখন বহু বচন থাকে। দেয়ার ওয়ের টু ফ্রেন্ডস। ওকে, দুজন বন্ধু ছিল। যদি এখানে একজন বন্ধুর কথা বলা হতো, বন্ধু তখনই বলা হয় যখন আরেকজনের কথা বলা হচ্ছে। যেমন বলা হলো যে একজন লোক ছিল, একজন ব্যক্তি ছিল, তখন বলতাম যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ম্যান। এই যে এটা ওয়াজ হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি তুমি স্টোরিটা পাস্ট টেন্সে শুরু করো তাহলে পুরোটাই পাস্ট টেন্সে লিখতে হবে, আর যদি প্রেজেন্ট টেন্সে শুরু করো তাহলে পুরোটাই প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। ওকে, হচ্ছে কি, দুটো টেন্সেই কিন্তু তুমি লিখতে পারো, কোনো চাপ নেই। আমি তোমাকে সাজেস্ট করবো পাস্ট টেন্সে লেখো স্টোরিটা। কেন প্রেজেন্ট টেন্স হলেই তোমার সেই ওই যে ভার্বের সাথে এস বা ইএস দেবো কি না, এই ঝামেলায় পড়ে যাবে, তাই না? তো এই সমস্যা যদি তোমার থাকে তাহলে আমি বলবো যে আই বাটনে তুমি দেখো, অলরেডি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেখানে আমি পড়িয়েছিলাম সেইখানে বলেছিলাম যে কখন এস ইএস বসে, সেটার একটা ট্রিক বলেছিলাম, সেটা তুমি সেখানে দেখতে পারো। ওকে, তাহলে তোমার ওই এস ইএস কোথায় বসাবো ওই ভুলটা আর হবে না। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমার ওই ঝামেলাটা নেই। শুধু পাস্ট টেন্সে কী হয়, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক বা যাই থাকুক, সব ওই একই ফরম্যাট, তাই না? যদি কিল্ড বলো তাহলে আইয়ের সাথেও কিল্ড, আই কিল্ড, ইউ কিল্ড, হি কিল্ড, সব কিছু, তাই না? কিলের 2 নম্বর ফর্ম, হত্যা করা। তাহলে ধরো এখানে হলো যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস। সিম্পল। দেখো, এখানে কিন্তু একটাই ভার্ব রয়েছে, কি সেটা? ওয়ের। আমি বললাম না তোমাকে, একটাই ভার্ব। এবারে কি বলবো? যে তারা খুবই ঘনিষ্ঠ ছিল, তাই না? দে ওয়ের ভেরি, এই যে তারা ছিল, দেখো, দে ওয়ের কি? ভেরি ক্লোজ, তারা ছিল খুবই ঘনিষ্ঠ। দে ওয়ার ভেরি ক্লোজ টু ইচ আদার, এরকমও বলতে পারি, দে ওয়ার ভেরি ক্লোজ টু ইচ আদার, মানে একে অপরের সাথে তারা খুবই ঘনিষ্ঠ ছিল। দেখো, এখানেও কিন্তু একটাই মাত্র ভার্ব। ওকে, এবারে কি বলবো? একদিন তারা ঠিক করলো, কি করবে? তারা জঙ্গলে যাবে। তাহলে তারা কি বলবো এবারে? একদিন তারা ঠিক করলো বনে যাবে বা বনে যাওয়ার জন্য ঠিক করলো। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো ভার্ব চলে আসছে। একদিন তারা ঠিক করলো, ঠিক করার ইংলিশ কি? স্থির করার ইংলিশ কি? ডিসাইড করা। তাহলে তার পাস্ট টেন্স হয়ে গেল ডিসাইডেড। তাহলে ওয়ান ডে, একদিন, তারা ডিসাইড করলো, মানে কি? দে ডিসাইডেড কি করতে? যেতে। কোথায়? জঙ্গলে। তাহলে যেতে, এই যে যেতে বা যাওয়ার জন্য, এইগুলোকে আমরা টু দিয়ে লিখি। টু গো মানে যেতে, খেয়াল রাখবে। টু কাম মানে আসতে। ওকে, টু
ইট মানে খেতে, টু সিং মানে গাইতে। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কী বলবো এখানে, ওয়ান ডে একদিন তারা ঠিক করলো। ঠিক করার ইংলিশ কি, স্থির করার ইংলিশ কি, ডিসাইড। তো তার সাথে ই অলরেডি রয়েছে, তাহলে আমরা ডি দেবো। তাহলে ডিসাইডেড মানে ঠিক করলো, তাহলে কী হবে, ওয়ান ডে দে ডিসাইডেড, এই যে বললাম যেতে, কোথায় যেতে, জঙ্গলে যেতে। অনেক ক্ষেত্রে তোমরা কি করো, একদিন তারা ঠিক করলো জঙ্গলে যেতে, হচ্ছে জঙ্গলে কথাটা তুমি আগেই দিয়ে দিচ্ছ, এরকম করা চলবে না। আগে লিখতে হবে ভার্বটা, যে যেতে, এবারে কোথায় না সেটা হচ্ছে জঙ্গলে। ওকে, তাহলে ওয়ান ডে দে ডিসাইডেড, কি তারা ঠিক করলো যেতে বা যাওয়ার জন্য ঠিক করলো, তার মানে কি ডিসাইডেড টু গো। ওয়ান ডে দে ডিসাইডেড, তারা ঠিক করলো যেতে, কোথায়, এইবারে বলবো টু এ জঙ্গল বা ফরেস্ট। ফরেস্ট আর জঙ্গল দুটোর মানে হচ্ছে জঙ্গল। স্বাভাবিকভাবে ফরেস্ট মানে হচ্ছে বড় আকারের জঙ্গল। ওকে, অ্যাকচুয়ালি জঙ্গল JUNGLE যে জঙ্গল ওয়ার্ডটা রয়েছে, এটা বেসিক্যালি ইংরেজরা আমাদের যে ইন্ডিয়ান যে জঙ্গল বাংলাতে বলা হয় বা হিন্দিতেও জঙ্গল বলা হয়, তো সেটা থেকে অ্যাকচুয়ালি ইংলিশে নিয়েছে, তার জন্য সেটা জঙ্গল হয়েছে। বেসিক্যালি দুটোই প্রায় সেম। তাহলে ফরেস্ট, ওকে, তাহলে ওয়ান ডে দে ডিসাইডেড টু গো টু এ ফরেস্ট, হয়ে গেল। এবারে কি করলো, তারা পৌঁছালো জঙ্গলের ভেতরে। দেখো একদম সিম্পল সেন্টেন্স বলছি, তারা পৌঁছালো। দেখো এখানে কিন্তু একটাই যে ভার্ব রয়েছে, পৌঁছানোর ইংলিশ কি, দেখো অ্যারাইভ মানে হচ্ছে, বা রিচ বলতে পারো, রিচ মানে হচ্ছে পৌঁছানো। তো পৌঁছালো কি হবে, ইডি, সিম্পল ইডি। পাস্ট টেন্সে কোনো ঝামেলাই নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভার্বের সাথে ইডি দিয়ে দিলেই হয়ে যায়, তাই না। দেখো প্রেজেন্ট টেন্সে লিখলে তোমাকে এখানে ভাবতে হতো, আচ্ছা রিচ করবো না রিচেস করবো, হ্যাঁ, এই যে ডিসাইড করবো না ডিসাইডস করবো, তো এখানে তোমার ঝামেলা একদম পুরোপুরি অফ হয়ে গেল, যে কি রিচড ডিসাইডেড যাই কিছু বলবে। ওকে, তাহলে কি হলো, যে তারা পৌঁছালো, তাহলে দে রিচড, কোথায়, ধরো না বলা হলো দ্য মিডল অফ দ্য জঙ্গল, ঠিক আছে, বা ধরো না বলা হলো যে দ্য ডিপ সাইড অফ দ্য জঙ্গল, বা দ্য ডিপ এরিয়া বলতে পারো, এরিয়া বলতে পারো, কোনো চাপ নেই, এরিয়া অফ দ্য জঙ্গল বা দ্য ফরেস্ট। এখানে যেহেতু ফরেস্ট বলেছি, এখানে আমরা ফরেস্টই বলবো, জঙ্গল বলবো না। ওকে, এবারে কি করলো বলো, তারা দেখলো একটা ভালুককে আসতে। দেখো এখানেও কিন্তু দুটো ভার্ব হয়ে যাচ্ছে, তারা দেখলো একটা ভালুককে আসতে। তো আমি এখনই বললাম আসতে যেতে এইগুলো কি হচ্ছে, ইনফিনিটিভ স্ট্রাকচার। টু কাম মানে হচ্ছে আসতে, টু গো মানে হচ্ছে যেতে। যদি তোমাদের এইটা নিয়ে সমস্যা থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে এটা নিয়েও অলরেডি আমি একদম অনেক দিন আগে একটা বানিয়েছিলাম ভিডিও, যে কিভাবে ইনফিনিটিভ তুমি ইউজ করবে, সেটা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেখো তাহলে কি তারপর দেখো, তারপর ইংলিশ কি, তারপর দেন, তারপর তারা দেখলো, দেন দে, দেখো সি মানে হচ্ছে দেখা, স মানে হচ্ছে দেখলাম যেটা বলবে তুমি। ওকে, দেন দে স, কি দেখলো, একটা ভালুককে দেখলো। এ বিয়ার, বিয়ারটা কি করছে, আসছে, তাকে আসতে দেখলো, তাই না। তাহলে আসতে কি হবে, টু কাম। দেন দে স এ বিয়ার টু কাম, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে আসছে এরকম অবস্থায় দেখলো, কামিং টু দেম, কিন্তু এটা আমি সহজ করে দিচ্ছি। দে স এ বিয়ার টু কাম হয় না, বেসিক্যালি এখানে আবার আরেকটা সেন্টেন্স যে ভার্বের স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যে সি মেক এই সমস্ত ওয়ার্ডগুলোর পর বেয়ার ইনফিনিটিভ বসে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটা সহজ বানিয়ে দিই। দেখো আরেকটা তোমাকে এখানে জিনিস বলে দিচ্ছে, এখানে তুমি হুইচ দিয়ে করতে পারো, যে বা যেটি আসছিল, তাই না, যে then they saw a bear who was coming. ওকে, বা এটা লিখলেও কোনো ভুল হতো না, they saw a bear come, তখন অ্যাকচুয়ালি বেয়ার ইনফিনিটিভ হবে, উইদাউট টু ছাড়া ইনফিনিটিভ হয়ে যায়। তাই আমি এটা তোমাকে আলাদাভাবে লিখছি এখানে, যাতে তুমি এটা বুঝতে পারো সহজে, যে কি then they saw a bear who was coming. ওকে, যে আসছিল তাদের দিকে, towards them,
দেখো তুমি ভাবছো টুয়ার্ডসটা কি জিনিস, টুয়ার্ডস আর টু সেম। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে বা প্রতি, কোনো দিকে যাচ্ছে, আর টু মানেও দিকে। ওকে, তাহলে দেন দে স এ বিয়ার, একটা বিয়ারকে দেখলো, একটা ভালুককে দেখলো যে আসছিল টুয়ার্ডস দেম, তাদের দিকে। তুমি ভাবছো এই সেন্টেন্সে তো দুটো ভার্ব হয়ে গেল, একটা হচ্ছে ওয়াজ কামিং এইটা, আর একটা হচ্ছে স। তো এরকম মাঝে মাঝে হতেই পারে। ওকে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। দেখো এটাকেও আমরা সহজ বানিয়ে দিতে পারি, দুটো সেন্টেন্সে করে দিতে পারি। দেখো দেন দে স এ বিয়ার, এটা একটা করতে পারি, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এবার কি বললাম যে দ্য বিয়ার ওয়াজ, দেখো দেখো ছোট হয়ে গেল অলরেডি, দ্য বিয়ার ওয়াজ কামিং টুয়ার্ডস দেম, এই তো হয়ে গেল ছোট, তাই না? আমি এই জিনিসটাই তোমাকে বলছি যে যদি তোমার মনে হচ্ছে যে বড় সেন্টেন্স হয়ে যাচ্ছে, তখন তুমি সেটাকে ছোট করে দাও, ব্রেক করে দাও। ওকে, তাহলে দেন দে স এ বিয়ার, দ্য বিয়ার ওয়াজ কামিং টুয়ার্ডস দেম, তাদের দিকে আসছিল, আসছিল, দেখছো তো, ওয়াজ কামিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে কি হলো, এবারে কি হলো, একজন বন্ধু গাছে চড়তে জানতো, একজন বন্ধু জানতো না, তো এটাই আমরা লিখব, তাই না? তাহলে কি বলবো যে তাদের মধ্যে একজন, এখন এর ইংলিশটা কি হয়, ওয়ান অফ দেম, কি হয়, ওয়ান অফ দেম, যে ওয়ান অফ দেম জানতো, জানার ইংলিশ কি, নো, KNOW, নো, তার পাস্ট টেন্স হচ্ছে কি নিউ, KNEW, নিউ। তাহলে ওয়ান অফ দেম নিউ, জানতো কিভাবে চড়তে হয়। এইগুলো ইংলিশে কিভাবে লিখতে হয়, হাউ টু দিয়ে বলতে হয়, হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, হাউ টু সিং মানে কিভাবে গাইতে হয়, হাউ টু ডান্স মানে হচ্ছে কিভাবে নাচতে হয়, হাউ টু সুইম মানে হচ্ছে কিভাবে সাঁতার কাটতে হয়। ওকে, তাহলে দেখো ওটাই আমি এখানে লিখবো যে ওয়ান অফ দেম নিউ হাউ টু, কি কি করতে, ক্লাইম্ব আপ অন এ ট্রি। ওকে, তাদের মধ্যে একজন জানতো কিভাবে চড়তে হয় গাছের ওপরে। তাহলে সে কি করলো, যদি সে জানতো তাহলে নিশ্চয় সে করলো কাজটা, তাহলে কি, সো হি কি করলো, ক্লাইম্বড আপ দ্য ট্রি, এরকমও বলতে পারি, বা ডিড সো বলতে পারি, ওটা অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে। সো হি ক্লাইম্বড অন বলতে পারি, অথবা আপনও বলতে পারি, দুটোই সেম, আপন এ ট্রি। আর অন্যজন কি করলো, সে জানতো না, সে শুয়ে থাকলো, তাই না? তাহলে কি বলবো, দি আদার ওয়ান বা দ্য আদার ফ্রেন্ড, দ্য আদার ফ্রেন্ড, কি আদার ফ্রেন্ড কি করলো, জানতো না। প্রথম কথা আগে বলবো যে জানতো না, তাহলে জানতো না ইংলিশ কি হবে, প্রথম কথা হচ্ছে জানতো ইংলিশ হয়ে গেল নিউ, আর জানতো না কি হবে, সেটা হবে ডিড নট, ডিড নট, নিউ তো হবে না, ডিড নট নো। ওকে, তাহলে দেখো এখানে মুছে দিচ্ছি। তাহলে ওয়ান অফ দেম নিউ হাউ টু ক্লাইম্ব আপন এ ট্রি, আর দি আদার ওয়ান বা দি আদার ফ্রেন্ড কি ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপন এ ট্রি। আমরা ওটা রিপিট করছি না, ওখানে সিম্পল কি বলবো, দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো ইট, বলছি এটা জানতো না। ওকে, তাই সে কী করলো, শুয়ে দিল, শুয়ে পড়লো। শুয়ে পড়ার ইংলিশ কি, লাই, আর এর পাস্ট টেন্স কি, লে। ওকে, লে ডাউন বলতে হবে। ওকে, সো হি লে অন, বা লে ডাউন অন, বা লে অন বলতে পারো, লে অন দ্য গ্রাউন্ড। ওকে, মাটিতে শুয়ে দিল। এবারে কি করলো, ভালুকটা এলো, তাই না? তাহলে কি বলবো, দ্য বিয়ার এলো, ইংলিশ কি হবে, আসার ইংলিশ হচ্ছে কাম, এলো হবে কি কেম, দ্য বিয়ার কেম, এলো। এবারে সে বিয়ারটা কি করলো, ভালুকটা কি করলো, শুকলো, গন্ধ শোকার ইংলিশ কি, স্মেল করা, তাই না?
স্মেল থেকে স্মেলড বলতে পারি আমরা, বা টুক স্মেল বলতে পারি, যে নীল গন্ধ, স্মেল মানে গন্ধও বলতে পারি। কি বিয়ারটা হি লে অন দ্য গ্রাউন্ড, দ্য বিয়ার কেম, বিয়ারটা এলো, সে কী করলো, হি টুক মানে নিল, টেক মানে নেওয়া, টুক মানে নিল, কি নিল, স্মেল। স্মেল বানান কি SMELL, স্মেল মানে কি গন্ধ। আবার বিভিন্ন রকমের ওয়ার্ড রয়েছে গন্ধর, যেমন ধরুন না বলা হলো সেন্ট, SCENT, সেন্ট মানে হচ্ছে গন্ধ। আবার যেমন ধরুন না পারফিউম মানে সুগন্ধ, ওডার মানে গন্ধ, ODOUR, ওকে। তাহলে হি টুক দ্য স্মেল, কি কিসের গন্ধ, ফ্রম দ্য নোজ, তাই না? হি টুক দ্য স্মেল, বা আউট অফ দ্য বলতে পারি, বা অফ দ্য বলতে পারি, অফ দ্য কি নোজ, স্মেল অফ দ্য নোজ অফ দ্য বয় বলতে পারি, ছেলেটার। এবার সে কি ভাবলো, যে মারা গেছে, তাই না? হি থট, সে ভাবলো, যে দ্যাট, এই যে বলছি এখানে হচ্ছে দ্যাট, হি থট দ্যাট দ্য বয় ওয়াজ ডেড, যে ছেলেটা ছিল মৃত। দ্য বয় ওয়াজ ডেড, সে ভাবলো যে সে মৃত, ছেলেটা মৃত, তাই সে চলে গেল ওইখান থেকে। তো চলে যাওয়ার ইংলিশ কি, লিভ মানে হচ্ছে চলে যাওয়া, LEAVE, লিভ, তার পাস্ট টেন্স হচ্ছে চলে গেল, লেফট, লেফট মানে হচ্ছে চলে গেল। সো হি লেফট, কে বিয়ারটা চলে গেল জায়গাটা ছেড়ে। এবারে কি করলো, এবারে ছেলেটা উঠবে স্বাভাবিক, তাই না? দ্য বয় কি করলো, উঠে আসা, গট আপ, গেট আপ মানে হচ্ছে উঠে আসা, উঠলো কি হবে, গেটের পাস্ট টেন্স হচ্ছে গট আপ, তাহলে গট আপ হলো। এবার কি, যে গাছে ছিল সে তাকে জিজ্ঞাসা করলো, তাহলে কীভাবে সেন্টেন্সটাকে আমরা বাংলায় বলবো আগে, কি দ্য ফার্স্ট ফ্রেন্ড বা দ্য আদার ফ্রেন্ড, ওকে, কি করলো, নামলো, নামার ইংলিশ কি, ক্লাইম্ব আপ অন, বা ক্লাইম্ব অন মানে হচ্ছে চড়া, উপরে ওঠা, আর ক্লাইম্ব ডাউন মানে হচ্ছে নিচে নামা। তাহলে কি বলবো, দ্য, বা ধরো না বলা হলো এখানে আমরা বলতে পারি যে হিজ ফ্রেন্ড বলতে পারি, এই যে যেহেতু হি দ্য বয় বলছি, ছেলেটা উঠলো, তাহলে হিজ ফ্রেন্ড কি করলো, নামলো, নামার ইংলিশ আমি আগেই বললাম ক্লাইম্ব ডাউন, তো ক্লাইম্ব ওটার সাথে ইডি হবে, ক্লাইম্বড, ক্লাইম্বড ডাউন, নামলো। এবার কি, সে তাকে জিজ্ঞাসা করলো, সে জিজ্ঞাসা করলো, ইংলিশ কি হবে, হি, জিজ্ঞাসা করার ইংলিশ হচ্ছে আস্ক, তাহলে জিজ্ঞাসা করলো কি, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো কি, কি জিজ্ঞাসা করলো। এবারে এইখানে হচ্ছে একটা ব্যাপার, যে তুমি এটাকে উক্তি মানে ইনভার্টেড কমা মানে কথাবার্তার আন্ডারে, কথোপকথনের আন্ডারে সেটাকে দেখাবে, নাকি একবারেই বলে দেবে, ন্যারেশনটা চেঞ্জ করে বলবে। তাহলে কি বলবে, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, কি বললো ভালুকটা তাকে, যে হোয়াট, হোয়াট কি, কি কি, হোয়াট দ্য বিয়ার said বা told him, what the bear told him, কি বিয়ারটা বলল তাকে, কোথায়, in his ear, বা এখানে একটা ভালো ওয়ার্ড ইউজ করতে পারি, বললো না বলে বলতে পারি যে ফিস ফিস করলো, তাই না? ফিস ফিস করার ইংলিশ কি, হুইসপার্ড, হুইসপার থেকে হয়ে গেল হুইসপার্ড, দেখো সবগুলোর সাথে ইডি ইডি যোগ হচ্ছে, তাই না? তাহলে হোয়াট দ্য বিয়ার হুইসপার্ড, তার কানের ভেতরে, তাহলে কি বলবো, ইন হিজ ইয়ার্স, ওকে, ইয়ার্স বলো বা ইয়ার বলো সেম জিনিস, ইন হিজ ইয়ার, ওকে, ইয়ার্স বলাটাই বেটার। এটা এই জন্য নয় যে হ্যাঁ বহু বচন হচ্ছে, এটা যে কমন নাউনের ফর্মেটে এটা হচ্ছে ইয়ার্স, ওকে। তাহলে কি বললো তার কানে, এবারে সে কি বলবে, যে হি রিপ্লাইড, দেখো আমি উত্তর দিল, উত্তর দেওয়ার ইংলিশ কি, রিপ্লাই, দেখো রিপ্লাই, REPLY, তো
তো তার পাস্ট টেন্স কী হবে? রিপ্লাইড হবে, REPLIED, রিপ্লাইড। তাহলে কি হি রিপ্লাইড, কি রিপ্লাই করলো? উত্তর দিল। এইটাকে আমরা কথোপকথনের আন্ডারে বলতে পারি যে ইনভার্টেড কমা দিব, তাই তো, যে কমা দিয়ে ইনভার্টেড কমা, যে কি ট্রাস্ট করো না। কাউকে আমরা যখন না করতে বলি কিছু, তখন কি ডু নট দিয়ে শুরু করি, তাই না? ডু নট ইট দিস, ডু নট ক্লোজ দ্য ডোর, মানে কি দরজাটা বন্ধ করো না। ডু নট ব্রেক দিস গ্লাস, এই গ্লাসটাকে ভেঙো না। হ্যাঁ, ডু নট রিড দিস বুক, এই বইটিকে পড়ো না। তো সেই রকম আমরা বলবো কি, ডু নট ট্রাস্ট আ ফ্রেন্ড। দেখো এই রকম ও কি বললো, যে এই রকম বন্ধুকে ট্রাস্ট করো না, বিশ্বাস করো না, যে তার বন্ধুকে ছেড়ে চলে যায় কখন? বিপদের সময়। তো এটা একটা যদিও লম্বা সেন্টেন্স হয়ে যাচ্ছে, তো এটাকে লিখতেই হবে যে কি ডু নট, যেমন আমি বললাম যে ডু নট রিড দ্য বুক, সেই রকম যে ডু নট কি বিশ্বাস করো না, ডু নট ট্রাস্ট, ডু নট ট্রাস্ট আ ফ্রেন্ড হু, যে কি করে ছেড়ে চলে যায়। আমি একটু আগেই বললাম এই যে সো হি লেফট, ছেড়ে চলে গেল। তো ছেড়ে চলে যাওয়ার ইংলিশ কি? লেফট, মানে লিভ থেকে লেফট হয়েছে। আমি তখনই বললাম যে ডু নট ট্রাস্ট আ ফ্রেন্ড হু কি করে লেফট হবে না, অ্যাকচুয়ালি এখানে যে ছেড়ে চলে যায় বলছি, প্রেজেন্ট টেন্সে বলছি, হু লিভস হিজ ফ্রেন্ড, যে ছেড়ে চলে যায় তার বন্ধুকে বিপদের সময়। কি হবে ইংলিশটা? ইন দ্য টাইম অফ ডেঞ্জার। ওকে, ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ, এই হচ্ছে শেষ। তো এইভাবে আমরা স্টোরি লিখিব, বোঝা গেল? কত সহজে দেখো, একদম খুব ছোট ছোট সেন্টেন্সে তোমাকে ইমাজিনারি বা ইমাজিনেটিভ পাওয়ারটা তোমাকে ইনক্রিজ করতে হবে। আর যে সেন্টেন্সগুলোকে তোমাকে চেষ্টা করতে হবে যে একটা সেন্টেন্সে যেন একটাই ভার্ব থাকে। খুব যদি প্রবলেম হয় তখন তুমি একটা সেন্টেন্সে দুটো যে ভার্ব ইউজ করতে পারো। দুটো ভার্ব কখন ইউজ হচ্ছে? যখন ইনফিনিটিভ ইউজ করছো, তাই না? যখন টু দিয়ে ওই যে যেতে, খেতে, এইগুলো যখন, যেমন আমি খেতে ভালোবাসি, দেখো এই সেন্টেন্সটাতে দুটো ভার্ব রয়েছে, আমি ভালোবাসি আর খেতে। তাহলে তুমি কি বলবে? আই লাভ টু ইট, তোমাকে বাধ্য হয়ে এখানে ওই টু ইটটা বলতেই হচ্ছে, কিছু করার নেই, খেতে। তো এই রকম যদি পরিস্থিতি আসে তখন তুমি দুটো ভার্ব ইউজ করো। ওকে, তাছাড়া তুমি দুটো ভার্ব চেষ্টা করো যে একদম অ্যাভয়েড করতে। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই স্টোরি রাইটিংয়ের যে সিরিজ রয়েছে এটা চলতেই থাকবে। নেক্সট ভিডিওতে তোমাকে আরও একটি স্টোরি লিখে দেখাবো কিভাবে সেটা লিখতে হয়। ওকে, চলো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, টাটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি যে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আগে পেয়ে যাও তুমি। ওকে, বাই।